আন্দোলনটা হচ্ছে সেটাও কতিপয় লুটেরা গোষ্ঠী, দেশি বিদেশি লুটেরা গোষ্ঠী বাদে বাকি সকল মানুষেরই আন্দোলন এটা। সেজন্য এটা একটা জাতীয় ঐক্যের মধ্যে দিয়ে এই আন্দোলনটা ঠিক জায়গাটাতে দাঁড়াতে পারে। সেই জায়গাটাতে আপনারা থাকবেন এবং আমি এখানে আমার কথা শেষ করছি। যদি আপনাদের কোনো কিছু প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবেন। ধন্যবাদ সবাই। ধন্যবাদ অধ্যাপক আনু মোহাম্মদ, অত্যন্ত মূল্যবান আলোচনা এবং তথ্যবহুল আলোচনা উপস্থিত করার জন্য। এখন আমরা সবার কাছ থেকে প্রথমে প্রশ্ন এবং তারপরে আমাদের বন্ধু আনু মোহাম্মদের কাছ থেকে সে সমস্ত প্রশ্ন আমরা চাইব এবং তারপরে সময় থাকলে আমরা জি আচ্ছা। তো প্রথমে আমরা প্রশ্ন দেখি, প্রশ্নগুলো আপনারা করেন, শুধু প্রশ্ন যাতে আমরা মানে সময়ের দিক থেকে আনু ভাইয়ের কাছে আমার একটু প্রশ্ন, আপনারা তেল গ্যাস সেদিন করেন, আমি একটু প্রশ্ন করছিলাম যে আন্তর্জাতিক মূল্যমানের সঙ্গে আশেপাশের দেশের তুলনায় বাংলাদেশে কি বিদ্যুৎ আর গ্যাসের মূল্য কি সমান? আচ্ছা, আর সরবরাহ মূল্য তুলনামূলক হারে কি সমান কিনা? আর 20 বছরের জাতীয় জীবনমান অনেক বেড়েছে, রিক্সা ভাড়া যেটা ছিল 300 গুণ বেড়েছে, সব কিছুর জিনিস অনেক বেড়েছে, বাড়ি ভাড়া যেটা 500 টাকার বাড়ি এখন 5000 টাকা। সেই তুলনায় কি বিদ্যুতের দামটা কি সঠিক হারে বেড়েছে? এইটা এবং বিদ্যুৎ এবং গ্যাসে। আর সেই সাথে প্রাইভেট কার এবং বিলাসী জীবনযাপন করার জন্য এখনও বাংলাদেশে 41 বছর ভিত্তিতে ভর্তুকি দিয়ে পেট্রোল বিক্রি করা হচ্ছে। এটা কি, এটাতে কি গরিব জনগণের চাপটা ক্রমাগত বাড়ছে না? সেই ক্ষেত্রে আপনাদের ভূমিকা কেন? ধন্যবাদ। আমরা কয়েকটা মানে প্রশ্ন করে নিই, তারপর একসাথে আমি পরে আসছি। আমার নাম লিয়াকত। আমার প্রশ্নটা হলো, আমরা যারা প্রবাসে থাকি দীর্ঘদিন, আপনি যেটুকু শুনছি আপনি বলছেন যে এটা মেন ফ্যাক্টর আমেরিকা। আমরা কন্ট্রিবিউট করতে চাই। আমরা আমেরিকায় বিভিন্ন ক্ষেত্রে, এখানে পলিটিক্যাল লিডাররা আছেন, মুক্তিযোদ্ধারা আছেন, অনেকেই আছেন, আমি দেখছি বিভিন্ন সামাজিক প্রতিনিধিও আছেন। প্রবাস থেকে আমেরিকা যদি একটা ফ্যাক্টর হয় আর কি, এখান থেকে আমেরিকা নিয়ন্ত্রণ করছে, আমরাও আমাদের কথাগুলি বলতে পারি এখান থেকে আপনাদের পক্ষে বা দেশের পক্ষে, দেশের স্বার্থে। আমার কোশ্চেনটা হলো এই যে বাংলাদেশ বনপোড়া হরিণীর মতো আর্তনাদ করে, তার বুক থেকে অবিরাম রক্ত ঝরতে থাকে, এখনো ঝরছে। আপনার বক্তব্যে বা কথায় যেটা বুঝলাম, আপনারা যখন বলেন বাংলাদেশ গভর্নমেন্টকে একটা দেশের মানে উন্নয়ন, তো ধরেন সামাজিক ভাবেও দরকার, যেটা আপনারা করছেন, আমরা করছি, বিভিন্ন লোক করছে, সামাজিক অর্গানাইজেশনগুলো আছে, একটা দেশ কিন্তু গভর্নমেন্ট উন্নয়ন দিকে নিয়ে যেতে পারবে। কিন্তু কথা হলো যে আপনারা যখন বক্তব্য উত্থাপন করেন গভর্নমেন্টের কাছে, গভর্নমেন্ট লিসেন করে কিনা, আপনাদের গুরুত্ব দেয় কিনা? যদি না দেয়, তাহলে আমরা আমেরিকা থেকে শব্দ উচ্চারণ করতে চাই বাংলাদেশের স্বার্থে, যেন বাংলাদেশ বনপোড়া হরিণীর মতো আর্তনাদ না করে। আমার কথা শেষ। এই ব্যাপারে আপনারা কিছু বলতে চান? আমার অ্যাকচুয়ালি মেবি 3টা পার্ট প্রশ্ন আছে, একটা ছোট করে বলবো। সেটা হচ্ছে যে এই বাংলাদেশের যে আন্দোলনগুলো যে দেশ হচ্ছে, এটার সঙ্গে অন্যান্য সাউথ এশিয়ার, যেমন ইন্ডিয়াতে, উড়িষ্যাতে অনেক বড় এই ধরনের আন্দোলন হয়। এই আন্দোলনগুলোর কি কোনো ধরনের যোগাযোগ করার জায়গা আছে কিনা অর্গানাইজেশনালি, এবং এইটা থেকে আসলে কোনো শক্তি পাওয়া সম্ভব ছিল? নট জাস্ট বাংলাদেশের also a sort of a pan South Asia বা pan developmental program বলা যেতে পারে। তো এই অর্গানাইজেশনগুলো আছে কিনা বা জাতীয় কমিটি এইভাবে কোনো কাজ করছে কিনা? আর সেকেন্ড প্রশ্নটার সাথে খুব হচ্ছে গিয়ে জাস্ট একটু আমি সাজেস্ট চাইতেছি যে আসলে আমরা এখান থেকে কি ধরনের করতে পারি, কি ধরনের কাজ করতে পারি। যেমন আমি একটা অর্গানাইজেশনের সাথে জড়িত আছি, তারা কাজ করতেছে এখানকার যে পেনশন ফান্ড আছে অনেকগুলো, যা সেই পেনশন ফান্ডগুলো বিভিন্ন জ্বালানি কোম্পানিতে ইনভেস্ট করে এবং তারা আবার যে ফিলিপস বা সামথিং। তো আমাদের একটা ছিল যে একটা ক্যাম্পেইন ছিল যে ওই পেনশন ফান্ডকে আমরা বলা যায় যাতে তোমরা কনকফিলিপসকে ইনভেস্ট না করো। এই ধরনের যে কিছু কাজ আমরা করার চেষ্টা করতাম। বলতেছি যে আরো কি আপনাদের কোনো সাজেশন, যেটা কংক্রিট সাজেশন, যেটা we can take up from here moving forward?
আমার দুইটা প্রশ্ন, একটা হলো যেটা যে সরকার খুব রাতারাতি র্যাপিড এই তার অবস্থানকে ঠিক করার জন্য সম্ভবত আপনার জরুরি ভিত্তিতে কিছু গ্যাস ইলেকট্রিসিটির সামাল দিতে যাই কিছুটা পর্সেন্টও মনে হয় যেটা পত্রপত্রিকায় দেখা যায়, কিন্তু সেই জায়গায় দেখি যে শুনি যে আমরা পত্রপত্রিকায় দেখি যে কুইক রেন্টালের আপনার যোগান দিতে দিতে মানে বৈদেশিক মুদ্রার টান পড়েছে, এটা একটা। দ্বিতীয়ত হলো যেটা আমাদের দেশে এই মুহূর্তে যেটা আপনার এই জায়গায় বারবার একটা জিনিস বলছেন যে আমাদের জাতীয় শক্তি তৈরি করা। আজকে দুইটা পলিটিক্যাল পার্টি, একটা হলো বিএনপি এবং আওয়ামী লীগ, দুই পার্টি আমি যেটা মনে করি এই মুহূর্তে যে তারা দেশের জনগণের কোনো জনমতের উপর তারা নির্ভরশীল না, তারা বাইরের শক্তির প্রভাব এবং তাদের নিয়েই তারা বেশি হয়। সেই জায়গায় আমাদের এটা হলো যে আজকে প্রতিবেশী দেশ ভারত, এটা একটা গুরুত্বপূর্ণ যে সেই জায়গায় আমেরিকার সাথে যেভাবে লেনদেন হচ্ছে আজকে, এই যে ক্ষুদ্র ব্যবসা, আপনার ইদানি কিছুদিন আগে যে কয়লার যে ঘটনাটা ঘটছে, তারপরে আপনার কৃষিতে ভর্তি তুলে নিয়ে নিচ্ছে, তারপরে আপনার শিক্ষাকে ইয়ে করে দেওয়া হচ্ছে, বিদেশি লোক ইনভেস্টমেন্ট করা হয়েছে, তারপরে যে আপনার ইয়েতে বিমাতে বৈদেশিক 49% তাদের শেয়ার ইয়ে করে। এই ঘটনাগুলা এই গভর্নমেন্ট ভারতের গভর্নমেন্টগুলো বা আমেরিকার চাপে হোক বা যেভাবে হোক, আমেরিকান গভর্নমেন্ট যে এই যে আপনার জেপি মর্গান বা বড় বড় যে কর্পোরেট কোম্পানিগুলো তাদেরকে প্যাট্রোনাইজ করে আমাদের বাংলাদেশের তেল বা গ্যাস ব্যবসা করার করে। সেই জায়গায় আজকে ভারত যে জায়গায় আমরা অনেকেই বলে থাকি যে ভারত যেদিকে যাবে, ভারত আমাদের রাজনীতিতে সেভাবে নিয়ন্ত্রিত হবে। সেই জায়গায় যদি ভারত এই পর্যায়ে যে আমাদের দেশের সরকারগুলো আপনি সেগুলো কতটুকু নিয়ন্ত্রিত আপনি রাখতে পারবেন আমাদের সেই জাতীয় শক্তি? দুটো জিনিস জানতে চাই। একটা হচ্ছে 96 বা 97-এ যখন পিএসসি সাইন হলো, প্রোডাকশন শেয়ারিং 93 ফলে শুরু হয়েছে, প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট ফাইনালি 93 শুরু হয়েছে ফাইনালি 96-97 এর দিকে। তখন যে টেকনিক্যাল ইভ্যালুয়েশন কমিটি থাকে, টেকনিক্যাল ইভ্যালুয়েশন কমিটি বাংলাদেশ থেকে যারা ছিল, যখন দাম বললেন 2 টাকার জায়গায় আমরা 10 টাকা কিনতেছি বিদেশি থাকে, যাতে ফরেন এক্সচেঞ্জ চলে যাচ্ছে আমাদের হেভি দামে কেনার জন্য। আমাদের ইভ্যালুয়েশন কমিটি ছিল টেকনিক্যাল কমিটিতে, তাদের কি সেরকম যোগ্যতা ছিল না মনে হয়, আমার ধারণা যে যোগ্যতা ছিল কি না, যে ইভ্যালুয়েট করলে তো ঠিক মতো বেশি দামে আমরা কিনবো কেন, আমাদের ফরেন এক্সচেঞ্জ চলে যাচ্ছে। আর ওয়ার্ল্ড ব্যাংকে আমাদের বলছে যে গ্যাস প্রাইস বাড়িয়ে দাও। এই প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্টে যারা ইভ্যালুয়েশন টিমে যারা ছিলেন তাদের যোগ্যতা এবং তাদের দেশপ্রেম ছিল কিনা ওই সময়, না তারা কোনো কারণ প্রমাণিত হয়েছিল কিনা। আর সেকেন্ড হলো যে অস্ট্রেলিয়ান যে কোল মাইনিং কোম্পানি বিএসপি যে নামটা আপনি বললেন, ওরা যখন ওপেন মাইন করতে পারলো না পরিবেশগত কারণে, ওয়াটার নানান কারণে এরা পারলো না, ওরা ছেড়ে দিয়ে চলে যেতে চাইলো, তখন যেটা বলেন এশিয়া এনার্জি নামে একটা নতুন কোম্পানি আবির্ভূত হলো, তাদেরকে যখন হ্যান্ড ওভার করা হলো, এটা একটা আপনি বলছেন যে দে আর নট টেকনিক্যাল, তারা একটা ভায়াবল না, তারা ইন্টারন্যাশনাল রেপুটেড না, কাজও ছিল না কিছুই। তাহলে যখন এই কোম্পানি হ্যান্ড ওভার করে তখন তখন নিশ্চয়ই উইথ দ্য কনসেন্ট অফ গভর্নমেন্টের কনসেন্ট দিয়েই তো হ্যান্ড ওভার করা হয়েছে, তখন নিশ্চয়ই একটা ইভ্যালুয়েশন কমিটি হয়েছিল যে হ্যান্ড ওভার করা যাবে কিনা। এই যে টেকনিক্যাল কমিটি ছিল ওই যে হ্যান্ড ওভারিং সময়ে, এই টেকনিক্যাল কমিটির সঙ্গে আমার প্রশ্ন, তারাও কি তাদের কি টেকনিক্যাল অভিজ্ঞতা ছিল না, বা তারা কি দেশপ্রেমের অভাব ছিল তাদের মধ্যে? এই দুটো জিনিস কাইন্ডলি একটু আপনার কাছে আমি জানতে চাচ্ছি। ঠিক আছে প্রফেসর, সংক্রান্ত না, কিন্তু যেহেতু আপনি একজন শিক্ষাবিদ এবং এটা শিক্ষা সংক্রান্ত, আমি জানার খুব একটা আগ্রহ আমার। গত মাসে বুয়েটের যে আন্দোলনটা হলো আমরা দেখলাম, মানে আমরা তো এখন টিভির মাধ্যমে সবকিছু জানি দেখি, তো আমরা দেখলাম যে বুয়েটের ওই স্টুডেন্টরা একেবারে নিজের রক্ত ডেরে প্রতিবাদ করলেন, কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার বললেন যে কিভাবে সত্য হতো আমরা দেখবো। তো উনি দেখলেন, ঠিকই দেখলেন, কিন্তু আমার জানতে খুব আগ্রহ হয় যে কি ধরনের উনি ইয়ে করলেন যে ছাত্ররা এইভাবে নতজানু হয়ে সব আন্দোলন থেকে মানে উইথড্র করে তারা কিছু হটটা, এর কারণটা কি ছিল? আমার খুব জানতে ইচ্ছে করে একদম ইয়ে হিসাবে যে এই ধরনের একটা আন্দোলন, ছাত্রদের আন্দোলন কখনো এরকম কিছু ঘটে না, কিন্তু তারা কি ছিল তাদের উপরে, প্রেশারটা কি ধরনের ছিল
এই রক্তদের আন্দোলনটাকে তারা মনে হয় প্রশ্ন বেশি দাঁড়িয়ে সিরিয়াল না দিলে আমরা আমার ভাই আবার পরে উত্তর শুনতে পারবো না। ধন্যবাদ। আমি গত বছর আপনার সাথে টেলিফোনে কথা বলছিলাম, আমাদের কবির আনোয়ার আপনাকে এই দেশে আনা যায় কিভাবে। তো যাই হোক, আমাদের হেল্পের আগেই আপনি এসে গেছেন। আমার বক্তব্যটা হলো যে আপনি দেখতে পাচ্ছেন যে আপনারা যে আন্দোলন করছেন তার একটা মোমেন্টাম এই নিউ ইয়র্কেও পৌঁছেছে, সারা পৃথিবীতেই পৌঁছেছে। এবং এটা ঠিকই, আন্দোলন শুরু হলে এবং সর্বক্ষেত্রে ওয়েবসাইটগুলিতেও এখন দারুণ সোচ্চার সবাই। আপনি বলছেন আমাদের দেশে, আমরাও দেখছি প্রতিনিয়ত টেলিভিশনও এইগুলি নিয়ে বেশ মাঝে মাঝে ভালো বক্তব্য রাখে, আপনাদের বক্তব্য দিয়ে দেয়। আমি সরাসরি আপনার একটা প্রশ্ন করি, যে জায়গাটা পার্লামেন্টে কেন আমরা পারছি না? একজন, দুইজন, তিনজন, কোনোভাবেই কি একটা ইউনাইটেড এফার্ট দিয়ে পার্লামেন্টে আমাদের বক্তব্যগুলি ভবিষ্যতে রাখা যায় না? সেই ধরনের একটা ঐক্য আপনারা কি গড়ে তুলতে পারবেন না? আচ্ছা, ধন্যবাদ। আমি একটু না পরে সেকেন্ড রাউন্ডে করেন। এখন অধ্যাপক আনু মাহমুদ উত্তর দিবে, তার আগে আমাদের ফজলুল ভাই আমি যেটা আগে শুরু করতে চাচ্ছিলাম ওইটা একটু শেষ করতেছি, যেহেতু আমাদের টাইমের জন্য। এখন আমাদের টাইম আছে এখনো, হ্যাঁ, যার জন্য আমি জাস্ট 2 মিনিট সময় নেব। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি জনাব আনু মোহাম্মদ। উনি কোনো দলবাজি করেন না, ওনার বন্ধু বান্ধবরা আজকে ভাইস চ্যান্সেলর হয়েছেন দলবাজি করে। হ্যাঁ, উনি রাস্তায় যাচ্ছেন, সবসময় রাস্তায় নির্যাতন হচ্ছে পুলিশের দ্বারা। হ্যাঁ, যখন ওনারা মিছিল করে শান্তিপূর্ণ মিছিলের মধ্যে ওই পুলিশ সবসময় নির্যাতন করে, যেহেতু এখানে মানি, যেহেতু এখানে কর্পোরেট আছে। হ্যাঁ, এই জন্য ওনাকে আমার হাজার সালাম ব্যানের পক্ষ থেকে। হ্যাঁ, যে উনি জনগণের সঙ্গে ওনার যে দায়বদ্ধতা উনি পুরোপুরি। আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা আজকে এখানে আসার জন্য। আপনারা যদি আসতেন তাহলে আমাদের এই অনুষ্ঠানটাই মনে হতো না। সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। আমি একটু 2 মিনিট সময় নেব, যেহেতু আমি পেট্রোমাতে চাকরি করছি, আপনারা জানেন। আমি একজন পেশার প্রকৌশলী ছিলাম, তারপর আমি বাফেক্সে ছিলাম। তখন এটা বাফেক্স ছিল না, তখন ছিল এটা ছিল অ্যাকচুয়ালি মানে পাকিস্তান অয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট কর্পোরেশন। স্বাধীন হওয়ার পরে এটা বাংলাদেশ অয়েল গ্যাস অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন ছিল। তারপরে বঙ্গবন্ধু যখন বিদেশি কোম্পানিকে কন্ট্রাক্ট দিলেন অবসরে, তখন উনি বললেন যে বাংলাদেশে একটা তেল সন্ধানী কোম্পানি থাকা দরকার। তখন এই কর্পোরেশন চেঞ্জ করে করা হলো বাংলাদেশ তেল সন্ধানী কোম্পানি। তারপরে তো জানানি দিয়ে তারপরে আসেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান এসে উনি অনেক বন্ধু, তার নাম হলো মেজর আক্তার হোসেনকে এই তেল সন্ধানী কোম্পানির যেমন এমডি করে দেওয়া হয়। সেই আক্তার হোসেন খুবই দেশপ্রেম লোক। ওই সময় আমার চাকরি হয়, উনি প্রচুর লোক রিক্রুট করলেন। হ্যাঁ, যেগুলোকে রাশিয়াতে করাবেন, হ্যাঁ, ট্রেন করার জন্য। কারণ আমাদের কোনো জিও ফিজিক্স ছিল না ইউনিভার্সিটিতে। ওই যে ফিজিক্সদেরকে নিয়ে তাদেরকে ট্রেনিংয়ে পাঠানো হলো যে কীভাবে সেসমিক সার্ভে করতে পারে। এখন তো আর সেসমিক সার্ভে না, এখন 3টা ডাইমেনশন চলে গেছে। আমাদের যে জিওলজিস্ট আছে, আমাদের যে লগিং ইঞ্জিনিয়ার আছে, আমাদের যে ডিলিং ইঞ্জিনিয়ার আছে, এর সময় তখন পেট্রোল তখন শুরু হয়েছে সে ষড়যন্ত্র জিয়াউর রহমানের আমলে। হ্যাঁ, ষড়যন্ত্র শুরু হয়েছে। একদিন ওনাকে ডাকে নিয়ে গেল মিনিস্ট্রিতে, নিয়ে বললো যে ইউ আর ফায়ার। হ্যাঁ, তো উনি আর জিয়াউর রহমানের সঙ্গে বন্ধু, আর দেখা করলেন না, উনি আর সেই কোনো কাজই করেন নাই, চলে গেলেন। তারপরে তারপর মিনিস্ট্রি সে তেল সন্ধানী কোম্পানিকে বিলুপ্ত করে দিল। হ্যাঁ, 1778-এ বিলুপ্ত করে দিয়ে এটা কি করলো, পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন ডিভিশন পেট্রোবাংলার সঙ্গে মার্জ করে দিল। মানে ছিল একটা ইন্ডিপেন্ডেন্ট একটা অর্গানাইজেশন, এটাকে দিয়ে দিল মানে পেট্রোবাংলার আন্ডারে। পেট্রোবাংলা প্রথম কাজ করেছিল যত এক্সপার্টগুলি আছে এগুলার এখন মানে ওগুলা ভাগাবে। কীভাবে ভাগাবে? আমি খালি একটা আজও আমার কাছে লাগে যে আমি কিছু করতে পারলাম না। একজন নাম ছিল হাসনাত আলী চৌধুরী, উনি ছিল ডিলিং এক্সপার্ট। উনি শুধু বাংলাদেশের না, উনি পাকিস্তান এবং ইন্ডিয়ান ডিলিং এক্সপার্টরাও ওনার কাছে সাজেশন নিত যে তাদের কোনো প্রবলেম হলে। উনি একটু হাই ক্যালিবারের লোক ছিলেন নাকি। ওনাকে করলো কি যে ওনার জুনিয়র একজন লোককে ওনার উপরে প্রমোশন দিয়ে দিল। হ্যাঁ, এই প্রমোশন দিয়ে দিল ওনাকে, কারণ ওনাকে তুমি চলে যাও। তো উনি ছিলেন এমআই বইয়া, ওনার সঙ্গে ঝগড়া করতে গিয়ে ওনার হার্ট অ্যাটাক হয়। হ্যাঁ, তারপরে উনি আর কাজ করতে পারেন না। একইভাবে বিভিন্ন যে এক্সপার্ট যারা ছিল তাদেরকে এইভাবেই মানে জুনিয়রদেরকে আইন ওদেরকে বসাই দেয়, তখন মানে ওরা চলে যায়। এবার এক সময় 1985-এ আমি তখন বিয়ে করি, তখন বললো যে পেট্রোবাংলা বাফেক্স না, তখন ছিল প্যাট। হ্যাঁ, পেট্রোল এক্সপোর্ট কর্পোরেশনে আর কোনো কাজ নাই, এভরিবডি মানে মুভ টু ঢাকা। হ্যাঁ, সব পদে বন্ধ করে দিল আমাদেরকে। তখন আমার সিএম মহসিন নাম ছিল একজন। হ্যাঁ, ওনার যারা জন্য বলছি সিএম মহসিন, উনি ছিল তিতাসের ইঞ্জিনিয়ার, সিম্পল ইঞ্জিনিয়ার ছিলেন।
ওনাকে তখন নিয়ে আসা হলো একটা মানে কন্ট্রাক্ট শেয়ারিং, তখন বাকরাবাদ গ্যাস ফিল্ডে কয়েকটা ডিলিং হবে, এখানে এখন বাকরাবাদ সিস্টেমে গ্যাস নিয়ে যাবে, ওইটাকে ওনাকে দেওয়া হবে ইনচার্জ করে। সেই 1 বছরে ইনচার্জ পরে ওনাকে করলো যে উনি তো ভালোভাবে চালাচ্ছে, ওনাকে তাহলে বাপেক্সে এমডি করে দেবো। একজন ইঞ্জিনিয়ার ছিলেন একটা প্রজেক্টের ইনচার্জ, সেই ইনচার্জকে উনি করেন এমডি। এই যে এরশাদের আমলে সবচেয়ে দেশের ক্ষতি হয়েছে, সেই এমডি থেকে উনি কি হলেন, সেক্রেটারি হলেন। মানে বাংলাদেশের ইতিহাসে কোনো রেকর্ড নাই, উনি একজন কোম্পানির একজন অফিসার মানে 4 বছর একজন সেক্রেটারি হতে পারে, 2 জন হয়েছে, একজন উনি একজন জিনাত মোশাররফের হাজব্যান্ড যে মোশাররফ হোসেন বিসিএস চেয়ারম্যান ছিলেন। হ্যাঁ, কিন্তু যে এই সরকার ফল হওয়ার পরে এই মোশাররফ হোসেনকে জেলে ঢুকেছে, কিন্তু সিএম হোসেনকে ঢুকাতে পারে না, কারণ তার গুরু হলো গিয়া এই মাল্টিনেশনাল কোম্পানি। যখন এইগুলো যখন শুরু হয়েছে তখন বলা হয়েছে যে খাল কেটে কুমির আনা হচ্ছে। হ্যাঁ, যখন পেট্রোবাংলা অফিসে অ্যাসোসিয়েশন ছিল, অ্যাসোসিয়েশনের যে সেক্রেটারি ছিলেন, যে জেনারেল সেক্রেটারি ওনাকে আতর রহমান তখন একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, এটা জাতির জন্য দুর্ভাগ্যজনক, যেখানে আমরা ক্যাপেবল, আমরা যে ইংল্যান্ডে আমরা মানে ডিলিং করার জন্য এখানে আমাদেরকে সব বন্ধ করে দিয়ে তার বিদেশি কোম্পানিকে নিয়ে আসছে। কি প্রথম নিয়ে আসতে এটা না, প্রথম পিএসসি ছিল না, প্রথম দিকে ছিল যে তোমরা কন্ট্রাক্ট বেসিসে এসে আমাদের ডিলিং করে দিয়ে চলে যাবো। হ্যাঁ, এগুলো কোম্পানিগুলো আনা আর আমাদের লোকগুলারে বসাই দেয়। হ্যাঁ, ওরা চলে যাবে। এর সঙ্গে জড়িত ছিলেন আর 2 ব্যক্তি, একজন লোকের রুহুল আমিন, পরে রুহুল আমিনকে আপনার তেল কোম্পানি সৌদি আরবে বহু টাকা বেতনে তাকে এখানে রিওয়ার্ড দেওয়া হয়েছে। আরেকজন ছিলেন সালেকিন, ওনাকে চলে গেছেন অস্ট্রেলিয়া, উনি আপনি ছিলেন মনে হয় যে কেয়ারটেকার গভর্নমেন্টের সময় উনি একটা যে এশিয়ান এনার্জিকে দেওয়ার জন্য কোল পলিসি করার জন্য উনি একটা বড় আকারে একটা মিটিং করছিলেন। ব্যাংক থেকে আমাদের ডক্টর খালকুজাম গেছিলেন, ডক্টর সোনা চৌধুরী গেছিলেন, মানে আপনার এশিয়া এনার্জি যেভাবে এনার্জি পলিসি লিখে দিচ্ছে ওইটাই ওনারা প্লেস করলেন। হ্যাঁ, যে এইটাই পরে ওনারা গিয়ে ফ্রেশ ক্লাবে গিয়ে ওনারা গিয়ে বলছেন যে না, এটা আমরা মানি না, এটা এশিয়া এনার্জি তৈরি করে দিচ্ছে, যার জন্য এটা ব্যস্ত চলে গেছে। তো এই যে লোকগুলি, আমি আপনাকে শুধু একটা অনুরোধ করবো যে আপনারা যদি একটা ইনভেস্টিগেট করেন, একটা মানে একটা ইম্পার্শিয়াল একটা ইনভেস্টিগেট করেন যে কারা কারা জড়িত এর সঙ্গে, মানে কারা আমাদের এই বিদেশি কোম্পানিগুলোকে আমাদেরকে আইনা আমাদের নিজের গ্যাস আমাদেরকে আমার $60 কিনতে হয় পার ইউনিট। এখন একটা ইনভেস্টিগেট করে এই যে সমস্ত মির্জাফরগুলো যে নামগুলো যদি আপনারা রেকর্ড করতে পারেন, ভবিষ্যতে মানুষে দেখবে। হ্যাঁ, আমার যদি আপনার সমস্ত তথ্যপত্র যদি আপনি, আমি জানি না সে আতর রহমান কোথায় আছে, তাকে পরে তাকে তো সাসপেন্ড করার কোনো কারণ নাই। এরপরে 1 সপ্তাহ পরে আমি তখন দেশে গেছি, তখন দেখলাম যে তারপর বলতে আমার তো কোনো বসার জায়গা নেই, আমার রুমতে অফিসে তোমার একজন আসছে, বলে আমি বসবো কোথায়, আমার তো সাসপেন্ড করতে একটা জায়গা দিতে হবে। বলে এটা জানি না আমরা, মানে তাকে মানে হেনস্থা করা, তুমি কেন স্টেটমেন্ট দিলাম। হ্যাঁ, জাতির জন্য দুর্ভাগ্যজনক বিদেশি কোম্পানিকে আনা। হ্যাঁ, এইভাবে মানে আমাদেরকে এই যে পেট্রোবাংলা বা মিনিস্ট্রি, তাই হলো মিনিস্ট্রি, এই মিনিস্ট্রি আমাদের ছিল আমাদের মোনাম খানের জামাই, শফিউল আলম, উনি ছিলেন আমাদের এনার্জি ডিভিশনের সেক্রেটারি ছিলেন। ওনারা হলেন গিয়ে এগুলোর কারিগর। আপনারা যে একটা ইনভেস্টিগেট করেন, আপনাদের সেই আচরণ যোগাযোগ করেন, এটা হওয়া দরকার। কারণ আপনারা জানেন যে সিলেটে প্রথম যে আসলে সিমিটার কোম্পানি, সেই সিমিটার কোম্পানি হলেন কার বোনের জামাই, যে ফারুক রশিদ চৌধুরী, তারপরে যে ফয়েজ স্বামী, তারপরে শফি স্বামী, যে ওদের লোক আপন বোনের জামাই, ওটা পাকিস্তানি, ওরা ছিল বিহারি, তারপর পাকিস্তান স্টেটের, উনি তখন সিমিটার নম্বর। এই যে ফ্যামিলিগুলি, হ্যাঁ, কারা কারা এই সমস্ত জড়িত, এই সমস্ত কোম্পানিগুলো আনার জন্য, এটা যে একটা ফেয়ারনেস, একটা আমি যে বলি যে কাউকে যে একটা যে ইনভেস্টিগেট করে যে জনগণকে যে জানান, যদি যেটা এক সময় মির্জাপুরে আমাদের যে স্বাধীনতাকে ধ্বংস করছিল, এই লোকগুলাই আমাদের নিজের এনার্জিকে এই বিদেশি কোম্পানিকে কিভাবে দিচ্ছে, এইটা এইটা যে একটা করেন যদি, তাহলে একটা জাতি হিসেবে জাতির কাছে অনেক কিছু মানে যে করা যাবে, যে মানুষকে জানা যাবে, মানুষের জানার জন্য যে কি হচ্ছে, কিভাবে কোম্পানিগুলি আসলো। অপশনে আমি পরিচালনা করার জন্য আমাদের প্রগ্রেসিভ ফোরামের সাধারণ সম্পাদক আলিমুদ্দিনকে অনুরোধ জানাচ্ছি, যেহেতু এটা একটা যৌথ প্রোগ্রাম। এখন আমরা অধ্যাপক মোহাম্মদের কাছ থেকে ধন্যবাদ সবাইকে প্রশ্ন এবং মন্তব্য, যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এনেছে। প্রথম যে বিদ্যুতের দাম বিষয়ে যে প্রশ্নটা, বিদ্যুতের দাম এবং রিক্সা ভাড়া কিংবা ধরেন বাড়ি ভাড়া, জীবনমান, প্রত্যেকটা যে দামের একটা মূল ইয়েটা হচ্ছে, ভিত্তিটা হচ্ছে তার উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়ের উপরে নির্ভর করে। উৎপাদন ব্যয় যদি বাড়ে, আপনার সেটার দাম বাড়াতে হবে, এটা একটা লজিক্যাল কনসিকুয়েন্স। এখন বিদ্যুৎ যদি
মানে এটা সরকার থেকেও বলা হয় যে এত কম দামে বিদ্যুৎ কেন দিল। এখন এই প্রশ্নটা সরকারের পক্ষ থেকে যদি আসতো যে এত কম মজুরি কেন দেব,